পরবর্তী অংশ মানুষের বাসস্থান, বিভিন্ন আকৃতির বাড়ি, ঘর বাড়ি। পৃষ্ঠা 65। বৃষ্টি এলো ঝেঁপে। খেলা তখন 10 মিনিটও গড়ায়নি। বিমল সবে 3 জনকে কাটিয়ে একটা গোল দিয়েছে, এমন সময় ঝমঝম করে বৃষ্টি এলো। সাহিলরা খেলা দেখছিল, তারা দৌড়ে গিয়ে ঢুকলো তিনুর ঠাকুরদার বাড়ি। যারা খেলছিল তারাও চলে এলো মিনিট 2-এর মধ্যে। সবাই এসে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি থেমে গেল। তারপর সবাই বেরিয়ে এলো। সাহিল বলল, ঠাকুরদা, তোমার বাড়িটা আজ আমাদের বাঁচিয়ে দিল। ঠাকুরদা হেসে বললেন, কি যে বলো দাদা, বৃষ্টি এলো বলেই তো আমার বাড়িতে একবার ঢুকলে। প্রশান্ত বলল, তা অবশ্য ঠিক। তিনু নরেনের সঙ্গে পড়তো। গত বছর তিনুর বাবা বদলি হয়ে গেছেন, এই বাড়িতে এখন ঠাকুরদা একাই থাকেন। নরেন বলল, দাদু, তিনুরা এখন কোথায়? ঠাকুরদা বললেন, পাহাড়ি অঞ্চলে। ছবি আছে, দাঁড়াও দেখাচ্ছি। পৃষ্ঠা 66। ঠাকুরদা একটা ছবি দেখালেন। পাহাড়ের গায়ে একটা বাড়ি, সামনে তিনু দাঁড়িয়ে আছে, পাশে গভীর খাদ, তার উপর একটা ছোট ব্রিজ, তারপর রাস্তা। স্কুলে এসে নরেন তিনুদের বাড়িটার কথা বলল। সবাই দিদিমণির কাছে পাহাড়ের বাড়ি নিয়ে জানতে চাইল। দিদি হেসে বললেন, ছবিটা দেখে নিজেরাই আন্দাজ করে বোঝো। নিজের বাড়ির ছবি আঁকো, আগের পৃষ্ঠার বাড়িগুলোর ছবির সঙ্গে সেই বাড়ির মিল আর পার্থক্য লেখো। বাড়ির ও পার্শ্ববর্তী অঞ্চলের উপাদান। পৃষ্ঠা 67। সহজ করে বোঝা। স্কুল থেকে ফেরার পথে রেশমা জানতে চাইল, বাড়ির ছবিতে কি কি আঁকলি রে? উঠোন, পাঁচিল সব? টিকাই বলল, ওসব আঁকা খুব ঝামেলা, শুধু একদিকে দেয়াল আর চাল এঁকেছি। শেফালি বলল, দরজা জানলাও দেখাসনি? নরেন বলল, সব তুই আঁকিস, তুই ভালো আঁকতে পারিস। পরদিন ক্লাসে শেফালি নিজেদের বাড়ির একটা আঁকা ছবি দেখালো। বাড়ির দরজা, জানলা, উঠোন, ফুলের বাগান, সবজি বাগান, পুকুর, খুব সুন্দর ছবিটা। 3-4 জন একসঙ্গে বলল, তুই এঁকেছিস? শেফালি বলল, আমি এত ভালো পারি, কাকা এঁকেছে। সবাই জানে শেফালির কাকা ভালো ছবি আঁকেন। এইসব দেখে শুনে দিদিমণি বললেন, এত ভালো যদি সবাই আঁকতে নাও পারো, তবুও কোথায় কি আছে তা সহজেই দেখানো যায়। অংশু বলল, কিভাবে? চিহ্ন ঠিক করে নিতে হয়, যোগ বিয়োগের যেমন চিহ্ন দিতে হয় তেমনি। অ্যালিস বলল, দরজা জানালার চিহ্ন কেমন হতে পারে? দিদি বোর্ডে এঁকে দেখালেন। শুভম বলল, বুঝেছি, দেখে বোঝা যাবে কি জিনিস। বোঝা গেলে তো ভালোই, না বোঝা গেলেও অসুবিধা নেই, পাশে লিখে দেবে কোনটা কিসের চিহ্ন। তার আগে সবাই মিলে ঠিক করে নেবে চিহ্নগুলো। বৈশাখী বলল, উঠোন, ফুলের বাগান, সব কিছুর জন্য চিহ্ন ঠিক করে নেব? রান্নাঘর, শোয়ার ঘর, বাথরুম, বারান্দা, সব কিছুর চিহ্ন ঠিক করে নাও, তাহলে বাড়ির সব কিছু দেখানো যাবে। পৃষ্ঠা 68। বাড়ি ও তার আশেপাশ বোঝাতে কি কি চিহ্ন ব্যবহার করবে তা ঠিক করো। এবার নিচে লিখে আর এঁকে দেখাও। পৃষ্ঠা 69। সহজ একটা মানচিত্র। পরের দিন শেফালি নানা চিহ্ন দিয়ে বাড়ির সব কিছু এঁকে দেখালো। দেখতে আগের দিনের ছবিটার মতো সুন্দর নয়, কিন্তু বোঝা যাচ্ছে সব, বরং বেশি। কোথা দিয়ে ঘরে ঢুকতে হয় তা দেখা যাচ্ছে। ফুলের বাগান কোথায়, কোন ঘরটা কী জন্য তাও বোঝা যাচ্ছে। ছবির পাশে কোনটা কিসের চিহ্ন তাও দেখিয়েছে। সবাই ভালো করে দেখলো। শেফালি বললে, এটা কিন্তু কাকা আঁকেনি, আমি নিজে এঁকেছি। দিদিমণি বললেন, এটাকে কি বাড়ির ছবি বলা যাবে? সবাই ভাবতে লাগলো। হঠাৎ সুহাগ বলল, দিদি, এটাকে কি ম্যাপ বলে? অরুণ বলল, তা কি করে হবে? ম্যাপ তো দেয়ালে যেটা টাঙানো রয়েছে, ওটা আমাদের রাজ্যের ম্যাপ। এটা হলো বৈশাখীদের বাড়ির ম্যাপ বা মানচিত্র। কেতকী বলল, রাজ্যের মানচিত্র এরকম চিহ্ন দেয়া আছে, কোনটা কোন জেলা তা এক একটা আলাদা রং দিয়ে দেখানো আছে। রিঙ্কু বলল, গাছ, পুকুর এসব তো নেই? না, ওগুলো নেই।
অনেক বড় একটা জায়গা, ওইটুকু কাগজে দেখানো হয়েছে। একটা গাছ বা পুকুর এত ছোট যে দেখানো যায় না, একটা জেলা দেখানো যায়। একটু থেমে দিদি আবার বললেন, ম্যাপ কথাটা ইংরেজি, এর বাংলা হলো মানচিত্র। কোন দিকটাকে কাগজের কোন দিকে এঁকেছো সেটা মানচিত্রের উপর দিকে দেখাতে হয়, এ ব্যাপারে সবাই একই নিয়ম মেনে আঁকে। বৈশাখী বলল, কী নিয়ম দিদি? উত্তর দিকটাকে কাগজের উপর দিকে দেখানো হয়। সকালে সূর্য তোমাদের বাড়ির কোন দিকে দেখা যায়? বৈশাখী বলল, গেটের দিকে। তাহলে তুমি ঠিকই দেখিয়েছো, ছবির ডান দিক থেকে বাড়িতে ঢোকা দেখিয়েছো, মানচিত্রে ওটাই পূব দিক। এবার পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো। 70 পাতায় পশ্চিমবঙ্গের মানচিত্র, পৃষ্ঠা 71। বাড়ি, তোমাদের স্কুলের গেটের কোন দিকে সূর্য ওঠে সেটা দেখো, তারপর স্কুল বাড়িটার একটা মানচিত্র আঁকো। 72। মিল অমিল, নানা রকম চিহ্ন, বাড়ির গঠনগত বিভিন্ন অংশ, তার গুরুত্ব। স্কুলের মানচিত্র আঁকা শেষ হতেই ছুটি হলো, সবাই বাড়ি চলল। যেতে যেতে সাহিল ভাবলো, বাড়ির আর স্কুলের বাইরের দিকটা মোটামুটি একরকম, কিন্তু ভিতরটা অনেক আলাদা। স্কুলে বেঞ্চ আছে, বোর্ড, চক, ডাস্টার আছে, বাড়িতে তা নেই। আবার বাড়িতে খাট, বিছানা, আলনা আছে, স্কুলে সেসব নেই। সাহিল পরদিন স্কুলে দিদিমণিকে বলল, বাড়ির জিনিসপত্র আর স্কুলের জিনিসপত্র আলাদা। ভিতরের মানচিত্র আঁকতে গেলে আরও অনেক চিহ্ন ঠিক করতে হবে না দিদি? দিদি বললেন, ঠিক তাই, যা যা মানচিত্রে দেখানো দরকার সবের জন্য চিহ্ন ঠিক করো। 1. নিজেদের ঘরের ভিতরের আর স্কুল ঘরের ভিতরের জিনিসগুলোর জন্য চিহ্ন ঠিক করে নিচে লেখো। নিজেদের ঘরের ভিতরের জিনিস চিহ্ন, স্কুল ঘরের ভিতরের জিনিস চিহ্ন। পৃষ্ঠা 74। 2. তোমাদের ক্লাস ঘরে আর বাড়ির যে কোনো একটা ঘরের ভিতরের মানচিত্র নিচে আঁকো। বাড়ি তৈরিতে ব্যবহৃত উপাদান। মিল অমিলের আরও কথা। বাড়ি ফেরা পথে তর্ক শুরু হলো, স্কুলের ঘর আর বাড়ির ঘরের মিল বেশি না অমিল বেশি? হঠাৎ পিকু নাটকের ভঙ্গিতে বলল, বেঞ্চি আর খাট, এই তো তফাৎ। ভেঙে দেখো, দুটোই কাঠ, বাইরে আলাদা, ভিতরে সবই মিল। পিকুর কথা শুনে সবাই হেসে ফেলল। এবার কেতকী বলল, সে তো পাকা ঘর মানে ইট, বালি, সিমেন্ট। আয়শা বলল, জল না দিলে ইট, বালি, সিমেন্ট জমবে কি? ওয়াসিম বলল, ইট গাঁথার সময় শুধু নয়, পরেও জল লাগবে। সাহিল বলল, শুধু পাকা বাড়ির কথা কেন, পরেশ কাকুদের মাটির বাড়ির কথা ভুলে গেলি? ইমরান বলল, ফুফুরা যখন পড়তো তখন স্কুলও মাটির ছিল। রোজ স্কুলে যাওয়া আসার পথে কি গল্প হলো সে কথা দিদিমণিকে না বললে ওদের শান্তি হয় না। পৃষ্ঠা 75। পরদিনও সব শুনলেন দিদি, তারপর বললেন, এখনো অনেকে মাটির বাড়িতে থাকেন। হারুন বলল, শুধু মাটি? দিদি, অনেক বাড়ি আছে দরমা দিয়ে ঘেরা। রেবা বলল, কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপেও দেয়াল করে, তাকে বলে ছিটে বেড়ার দেওয়াল। প্রকাশ বলল, একরকম পাতা সাজিয়ে সাজিয়ে ঘরের চাল করা যায়, আমি ছবিতে দেখেছি। দিদি বললেন, তাহলে দেখো তোমরা কত জানো, বাড়ির কত রকমের দেয়াল আর চালের কথা বলতে পারলে। কী কী দিয়ে সেগুলো তৈরি করে তাও জানো। বাড়ির তৈরি বিষয়ে আরও আলোচনা করো, তারপর নিচে লেখো, আঁকো। বাড়ির দেয়াল তৈরির জিনিস, বাড়ির চাল, ছাদ তৈরির জিনিস, বাড়ির ছবি। পৃষ্ঠা 76। মানুষ যা গড়েছে। বিকেলে মাঠে 4 জন গল্প করছে, কুহেলি, সাইনা, রাবেয়া ও টিকাই। পাতা দিয়ে বাড়ির চাল তৈরির কথা বলল কুহেলি। টিকাই বলল, আমার দাদু বলে এই সবই তো আগে ছিল। বাঁশ, কঞ্চি, তেল খেজুরের গুঁড়ি, মাটি, বালি, খড়, নানা রকম পাতা, টালি, টিন, অ্যাসবেস্টার, ইট, লোহা, সিমেন্ট, এসব তো মানুষ পরে তৈরি করেছে। সাইনা বলল, পাথর তো আগে থেকেই ছিল, মানুষ তৈরি করেনি। পাথরের ওপর পাথর বসিয়ে বাড়ির দেয়াল তৈরি করে, জোর মুখে একটু সিমেন্ট বালি লাগায়। হরেন কাকু বলেছেন। রাবেয়া বলল, হ্যাঁ। পাথর কেটে ছোট বড় ইটের আকার দেয়, পাহাড়ি দেশে পাথর দিয়ে ইটের কাজ সারে।
পরদিন স্কুলে গিয়ে ওরা চারজন এসব বলতে আয়েশা বলল, জলের পাইপ টিউবওয়েল কি আগে ছিল নাকি? মানুষই তৈরি করেছে। ডমরু বলল, বেসিন, জলের কলও তাই। পৃষ্ঠা ৭৭। কেতকী বলল, ইলেকট্রিক তার, বাল্ব, ফ্যান। দিদিমণি ওদের কথা শুনছিলেন। এবার বললেন, বাড়ি তৈরি করা, তাকে সুন্দর করার জন্য আরও অনেক কিছু তৈরি করেছে মানুষ, তবে তার অনেক উপাদানই প্রকৃতি থেকে পাওয়া। বৈশাখী বলল, মানুষ বুদ্ধি করে সেগুলো বদলে নিয়েছে। ঘরবাড়ির যুক্তিতর্ক। একসঙ্গে অনেকে স্কুল থেকে বাড়ি ফিরছে। হঠাৎ জ্যাকব বলল, আচ্ছা, বাড়ির কোনটা বেশি দরকারি? ছাদ না মেঝে, না দেয়াল, না জানলা দরজা, নাকি অন্য কিছু? একটু ভেবে তনয়া বলল, জানালা না থাকলে দম আটকে যাবে। ডমরু বলল, ছাদ না থাকলে বৃষ্টিতে মুশকিল। ঘুমোচ্ছিস, জেগে দেখলি ঘরের মধ্যে জল থই থই। সাহিল বলল, দেয়াল লাগবে না? ঘুম ভেঙে উঠে দেখবি রান্না করা খাবার সব বেড়াল কুকুরে শেষ করেছে। আমিনা বলল, দরজা না থাকলে তো ভেতরে ঢুকতেই পারবি না। পৃষ্ঠা ৭৮। তনয়া বলল, আবার মেঝে না থাকলে ঘরে জল ঢুকে যায়। পরদিন এসব শুনে দিদিমণি বললেন, একটা করে ভাবো কি কি কারণে বাড়িতে সেটার দরকার। ছাদ বা বাড়ির চালের কথা ধরো, কত রকমের ছাদ হয়। আগে ছিল কড়ি বর্গার পেটানো ছাদ, এখন ঢালাই ছাদ। কারো আবার বাড়ির চাল টালি বা খড় দিয়ে ছাওয়া, তবে ছাদ কি শুধু বৃষ্টি আটকায়? সাইনা বলল, না দিদি, গরমের দিনে চড়া রোদও আটকায় ছাদ। বাড়িতে যা যা থাকে তার সবই দরকার, তবে যেটা না হলে চলবেই না সেটা মানুষ আগে করেছে। জেকব বলল, হ্যাঁ দিদি, আগে মাটির বাড়ি হয়েছে। মাটির বাড়ি দেখতে হবে, বোঝা যাবে কোনটা বেশি দরকার। যে যা দেখেছো তা ভালো করে ভাবো, অনেকটা বুঝতে পারবে। যাদের মাটি বা দরমার বাড়ি তারা বেশি ভালো বলতে পারবে। বাকিরাও নানা রকম বাড়ি দেখে বোঝার চেষ্টা করো কোনটা বেশি দরকার। পৃষ্ঠা ৭৯। ১. নিজেদের বাড়ি ভালো করে দেখো। বাড়িতে কোন কোন জিনিস সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায়, কোনটা নানাভাবে বদলে নিয়ে কাজে লাগানো হয়। এবার নিচে সেসব লেখো। বাড়িতে কি কাজে লাগে? খুঁটি ও চালের কাঠামো, চালের ছাউনি। সরাসরি কাজে লাগানো জিনিস, বাঁশ, তাল, খেজুরের গুঁড়ি, খড়, নানা রকম পাতা। বদলে নিয়ে কাজে লাগানো জিনিস, লোহার রড, পেরেক, জলবালি, সিমেন্ট, পাথরের কংক্রিট, টিন। ২. তোমরা নানা রকম বাড়ি দেখেছ, সেসব বাড়ির নানান অংশের নাম নিচে রয়েছে। সেই অংশগুলো কেন দরকারি এসব নিয়ে তোমাদের ভাবনা নিচে লেখো। বাড়ির অংশের নাম: দেয়াল, মেঝে, ছাউনি, জানলা, দরজা, গ্রিল কেন দরকার। পৃষ্ঠা ৮০। নির্মাণ শিল্পের কথা ও কাহিনী। তপনের বাবা কাঠের কাজ করেন। বাড়ি তৈরির সময় জানলা দরজা লাগাতে যান। একটা পাকা বাড়ি তৈরির সময় তপন বাবার সঙ্গে দেখতে গিয়েছিল। সেখানে অনেক লোক, কেউ চৌবাচ্চা ইট ফেলছেন, কেউ ভেজা ইট তুলে তুলে এগিয়ে দিচ্ছেন, কেউ কোদাল দিয়ে বালি সিমেন্ট জল মাখছেন, একজন আবার দেয়ালে জল দিচ্ছেন। বাবা বলেছিলেন এরা যোগানদারের কাজ করছেন। একজন হাতে কর্নিক নিয়ে ইট গাঁথছিল, একজন ওলান দড়ি ধরে গাঁথনি ঠিক হয়েছে কিনা দেখছিলেন, একজন সরু তার দিয়ে রডের খাঁচা বাঁধছিলেন। বাবার মুখে তপন শুনেছে ওরা রাজমিস্ত্রি। দরজা জানালার পাল্লা লাগাতে নানা রকম করাত, বাটালি ও অন্য অনেক যন্ত্র লাগে। সেসব তপনের চেনা, কিন্তু ও কখনো মাটির বাড়ি তৈরি করা দেখেনি। ওর জন্মের আগে ওদের বাড়ি তৈরি হয়ে গিয়েছিল। কলঘরটা পাকা, আর সব ঘরের দেওয়াল মাটির, চাল টিনের। ডমরু বলল, সাগিনদের পাড়ায় একটা মাটির ঘর তৈরি হচ্ছে, একদিন দেখে এলেই হয়। পরদিন ওরা সবাই একটু ঘুরে মাটির ঘর তৈরি করা দেখে স্কুলে গেল। পৃষ্ঠা ৮১। নানা রকম ঘর তৈরি করতে নানা রকমের কাজ করতে হয়, সেসব কাজের বিষয়ে আলোচনা করে নিচে লেখো। বাড়ি তৈরির কাজ একসঙ্গে কি কি কাজ করা হয়, যারা কাজ করেন তাদের কাকে কি বলা হয়। বাড়িতে কত কিছু। বোতলে খাবার জল ভরতে ভরতে অলিভিয়া ভাবল বাড়ি তৈরি করতে আরও লোক লাগে,
আমাদের বাড়িতে আরও কত কি রয়েছে, বারান্দার গ্রিল, দেয়াল আলমারি, জলের পাম্প। বাবা কি জানে কত লোক মিলে এসব করেছে? বাবাকে বলতেই বাবা খুব হাসলেন। তারপর বললেন, বাড়ি তৈরির সময় দেখা যায় না এমন অনেক লোকও লাগে। জানলার কাঁচ যারা তৈরি করেছেন তারাও বাড়ি তৈরির কাজই করেছেন। পৃষ্ঠা 82। জল তোলার পাম্প যারা তৈরি করেছেন তাদেরও এর মধ্যে ধরতে হবে। আবার বাড়ি করার আগে একটা নকশা তৈরি করতে হয়, কোথায় কোন ঘর থাকবে, কোন দিকে দরজা জানলা রাখলে ভালো হবে। অলিভিয়া বলল, ভালো হবে মানে? ঘরে ঢোকা বেরোনোর সুবিধে হবে, শোয়ার খাট, আলমারি, বইয়ের তাক রাখার সুবিধে হবে। পরদিন অলিভিয়া স্কুলে এসব বলতেই দিদিমণি বললেন, তাহলে বাড়িতে কত কিছু থাকে জানা হয়ে গেল, কত লোক মিলে কাজ করেন তাও তোমাদের জানা হয়ে গেল। একথা শুনে ডমরু, কেতকী, সুদন, রবীন্দ্রা নিজেদের বাড়িতে কি আছে তা বলতে লাগলো। আমাদের বাড়িতে মাটির কলসি আছে, ওই কলসিতে জল রাখা হয়, গরমকালে জল খুব ঠান্ডা থাকে। আমাদের বাড়িতে একটা বই রাখার আলমারি আছে, বাবা চায়ের পেটির কাঠ দিয়ে বানিয়েছে, কাকার মোটা মোটা বই থাকে সেখানে। আমাদের বাড়ির চাল টিনের, বাড়ির ভেতরে একটা টিউবওয়েল আছে। আমাদের বাড়িতে একটা ধান ঝাড়া মেশিন আছে। আমাদের বাড়ির কাছে মাঠ, কিন্তু বাড়িটা অনেক উঁচু জায়গায়। একথা শুনে অলিভিয়া বলল, বাবা বলেন একটু উঁচু জায়গায় বাড়ি করতে হয় যাতে বন্যার জল ঘরে না ওঠে। চাষের জমি আর বাড়ির জমি আলাদা। দিদিমণি বললেন, তোমার বাবা ঠিক বলেছেন। পৃষ্ঠা 83। বাড়ির পার্শ্ববর্তী অঞ্চলের উপাদান। নানা ধরনের বাড়ি তৈরি করতে কি কি লাগে, বাড়ির ভেতর কি কি থাকে নিচে লেখো। কি ধরনের বাড়ি তৈরি করতে কি লাগে, বাড়ির ভেতর কি কি থাকে। বসত বাড়ির আশপাশ। 84। বাড়ি করতে তো আলাদা উঁচু জমি লাগে, কিন্তু পাশে যদি নদী থাকে নদীর তো পাড় ভেঙে যায়। আবার পাশে যদি বড় রাস্তা থাকে সারাদিন বাস লরি যাবে, ধুলোয় ঘর বোঝাই হবে, আর শব্দও হবে খুব। ভারী লরি দিনরাত বাড়ি কাঁপিয়ে যাবে। বাজারের গায়ে বাড়ি হলে হইচই হবে খুব, দুপুরের পর বাজে গন্ধও আসবে। এইসব ভাবতে ভাবতে স্কুলে যাচ্ছিল অনন্যা, পথে দেখা লক্ষ্মীমণির সঙ্গে। এসব শুনে লক্ষ্মীমণি ওদের দেশের বাড়ির কথা বলল। চারপাশে ফাঁকা মাঠ, কাছেই পাথরের খাদান, সারাদিন পাথরের গুঁড়ো উড়ে আসে। পাশে ছোট রাস্তা, কখনো জল দাঁড়ায় না, কিন্তু রাস্তা দিয়ে লরি ঢোকে, খুব ধুলো ওড়ায়। ওর ঠাকুরদা ওই খাদানে কাজ করেন, বাবাকে বলেছিলেন অন্য জায়গায় কাজ খুঁজতে। রিম্পা বলল, আমার দাদুদের বাড়িতে হাতির খুব উৎপাত। স্কুলে দিদিমণি সব শুনলেন, অন্যরাও শুনল। পিকু বলল, ফাঁকা মাঠে বাড়ি হলে খুব মুশকিল, বাড়ির পাশে গাছপালা থাকা দরকার, একটু ছায়া হয়। আয়ুব বলল, বাড়ির কাছে জলের স্তর পাওয়া চাই, নইলে কল বসানো যাবে না, খাওয়ার জল আনতেই দিন কেটে যাবে। দিদিমণি বললেন, কাছে পিঠে কি থাকলে বাড়ির পক্ষে ভালো, সেসব তাহলে বোঝা গেল। পৃষ্ঠা 85। তোমাদের যার যেখানে বাড়ি সে সেখানকার কথা ভালোভাবে জানো, সেসব কথা নিচে লেখো। দুর্যোগপ্রবণ অঞ্চলের বাড়ি। বাড়ির গায়ে ঝড়ঝাপটা, নদীর পাড় ধসে বাড়ি পড়ে গেলে খুব মুশকিল। নদীর যে পাড় ভাঙছে সেই পাড়ে বাড়ি করা যাবে না। ভূমিকম্প হলেও খুব সমস্যা, বাড়ি ফেটে যায়, ইট সিমেন্টের বাড়ি নষ্ট হয়ে যায়। যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি করলে কিছুটা সুবিধা। চালটা টিনের হলে ভালো, সেই কাঠ আর টিন দিয়ে আবার নতুন বাড়ি করে নেওয়া যায়। যেখানে মাটির নিচ থেকে কয়লা তোলা হয় সেখানেও ধস নামে। পৃষ্ঠা 86। বাড়ি বসে যায়, কয়লা তুলে কয়লার খাদ বালি দিয়ে ভালো করে বুঝিয়ে দিতে হয়। ওইসব জায়গায়ও হালকা কাঠ ও টিন দিয়ে বাড়ি করলেই ভালো হয়। মরিয়ম ওর মেসোমশাইয়ের কাছে এসব শুনেছে, উনি কয়লা খনিতে কাজ করেন। মরিয়মদের গ্রামে বন্যা হয়, তাই আজকাল সবাই মেঝেটা খুব উঁচু করছে। পাকা বাড়ি করলে একতলায় ঘরই করছে না, কয়েকটা পিলারের ওপর ছাদ ঢালাই করছে, তার উপর দোতলায় থাকার ঘর করছে। রূপকের দাদু থাকেন সাগরের কাছে, সেখানে খুব জোরে ঝড় হয়, তাদের পাকা বাড়িও একতলা, ঝড়ে উঁচু বাড়ির বেশি ক্ষতি হয়। সব গল্প শুনে দিদিমণি বললেন, তবে দরকার হলে খুব শক্তপোক্তভাবে উঁচু বাড়িও করা যায়।
দুর্যোগপ্রবণ অঞ্চলে বাড়ি করায় ক্ষতি বিষয়ে আলোচনা করে লেখো। কোন অঞ্চলের বাড়ি কি কি দুর্যোগ হতে পারে, কি কি ক্ষতি হতে পারে, কি কি সাবধানতা নেওয়া যায়। প্রাচীন মানুষের বাড়ি, পৃষ্ঠা 87। খোলা আকাশের নিচে ঝড়ে ঘর পড়ে যায়, বন্যায় ঘরে জল উঠে আসে, তখন ঘর বাড়ি ছেড়ে যেতে হয়। বড় ঠাকুমাদের 3বার এমন যেতে হয়েছে। শেষবার যখন গেছেন তখন কেতকীর বাবা ছোট, সেবার হাই স্কুলের দোতলায় থাকতে হয়েছিল 20 দিন। কেতকী শুনে অবাক, পরদিন স্কুলে সবাইকে বলল এই কথা। দিদিমণি বললেন, এ তো শুধু ঝড় বন্যার জন্য, অনেক কাল আগেকার মানুষদের কি কি করতে হতো জানো? হামিদ বলল, জানি দিদি, গুহায় থাকতো, এখনকার মতো ঘর বাড়ি ছিল না। ঠিক বলেছ, তবে গুহাতেও শান্তি ছিল না। কিছুদিন পরে সেখানে খাবার ফুরিয়ে যেত, তখন অন্য জায়গায় চলে যেতে হতো। হ্যাঁ, এভাবে ঘুরে বেড়ানোর জীবনকে বলে যাযাবর জীবন। অল্প কিছু জিনিসপত্র আর পোষা পশুদের নিয়ে বেরিয়ে পড়তো তারা, মাসের পর মাস হেঁটে ঘুরত। পৃষ্ঠা 88। রাতে থাকতো কোথায়? খোলা আকাশের তলায় থাকতো, গাছতলায়ও থাকতো, ছোটোখাটো গুহা পেলে থাকতো, আবার তাঁবুতেও থাকতো। তাঁবু কী করে করতো? কাপড় তো ছিল না। পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো, বাচ্চাদের তাঁবুর ভিতর রাখতো, আর বড়রা বাইরে পালা করে পাহারা দিত। পাহারা কিসের জন্য? যাতে অন্য দলের মানুষরা এসে ছাগল ভেড়া নিয়ে যেতে না পারে। তাছাড়া বাঘ সিংহের ভয় আছে। কেন বন থেকে দূরে তাঁবি করতো না কেন? দূরে কি করে আসবে? সব জায়গায় তো বন। আসলে কষ্ট করতে করতে মানুষ বুঝেছে যে বাড়ি দরকার, বাড়ি করার মতো নিরাপদ জায়গা দরকার। পৃষ্ঠা 89। দুর্যোগে পড়ে কিভাবে মানুষ থাকার জায়গা বদলেছে সে বিষয়ে তোমার ধারণাগুলো নিচে লেখো। আগেকার মানুষ কেন বারবার থাকার জায়গা বদলাতো? জায়গা বদলাতে কি কি অসুবিধে হতো? আগের দিনের কথাই অনিমার মাথায় ঘুরছিল। দিদিমণি ক্লাসে আসতে সে বলল, বাঘ সিংহরা সুযোগ পেলেই মানুষদের খেয়ে নিত, তাই না? সে ভয় তো ছিলই। তাছাড়া ওইসব গুহা বা বন জঙ্গলে তো বাঘ সিংহদেরও থাকার জায়গা। রফিক বলল, বাঘ সিংহরাও ঘর বাড়ি চায়। বৈশাখী বলল, সবাই চায়। মৌমাছিরা থাকার জন্য চাক তৈরি করে, দেখিসনি? রবিন বলল, পাখির বাসা, এক এক পাখি এক এক রকম বাসা করে। পৃষ্ঠা 90। অ্যালিস বলল, মেঠো, ইঁদুরের বাসা দেখেছিস? আমি দেখেছি। আবার পিঁপড়ের চাক, উইঢিবিও তো বাসা। দিদি বললেন, বাহ, তোমরা তো অনেক পশু পাখি পতঙ্গের ঘর বাড়ি বিষয়ে জানো দেখছি। পশু পাখি পতঙ্গদের ঘর বাড়ি নিয়ে যা কিছু তোমরা জানো নিচের খোপে সেসব লেখো। পশু পাখি পতঙ্গের নাম ও তার বাসস্থানের নাম, বাসস্থানের ছবি, কী কী দিয়ে তৈরি, কোথায় দেখা যায়।